স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। স্যালুট। এবার বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার হাত রেখেছেন এরদোয়ানের হাতে। এবার তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে হতে যাচ্ছে সামরিক ড্রোন কারখানা। আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, সেটা হলো অবশেষে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বগুড়াতে, বাংলাদেশের যে বিমান বাহিনীর একটা ঘাঁটি আছে বগুড়াতে, তো সেখানে তারা একটা ড্রোন কারখানা বানাবে। তুরস্কের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতায় বগুড়ায় একটি আধুনিক ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। জেলাটিতে নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই এই কারখানা স্থাপনের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তুরস্ক তথা আঙ্কারার সহযোগিতায় বাংলাদেশে হচ্ছে সামরিক ড্রোনের কারখানা। বাংলাদেশ যখন নিজ উদ্যোগে সামরিক ড্রোন বানানো শুরু করবে, তখন কয়েকটা দেশের বিচি ফেটে যাবে ঠাস করে। প্রিয় দর্শক, বিগ ব্রেকিং। বাংলাদেশের সামরিক খাতকে অত্যাধুনিক করার জন্য তারেক রহমানের সরকার বাংলাদেশের সামরিক খাতে ৮৬,০০০ কোটি টাকার মহাপরিকল্পনা করেছে, যা প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের সমান। যা দিয়ে কেনা হবে অত্যাধুনিক যুদ্ধযান, নৌযুদ্ধযান, সাবমেরিন এবং এআই চালিত ড্রোন। চীনমুখী বাংলাদেশ বদলাচ্ছে কূটনীতির মান, দক্ষিণ এশিয়ায় উঠছে এবার নতুন সমীকরণের গান। এতদিনে ভারত লাইনে এসেছে, চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি হতেই ভারত স্বীকার করছে বাংলাদেশের গুরুত্ব ঠিক কতটা। অসহায় হয়ে ভারতীয় মিডিয়া বলছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বসেছিল ঢাকা ইসলামাবাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক হাই ভোল্টেজ দ্বিপাক্ষিক বৈঠক। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের স্বার্থে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা ও সামরিক চুক্তি করার জোরালো দাবি তুলেছে। আসসালামু আলাইকুম। এবার তুরস্ককে সাথে নিয়ে ভারতকে উচিত শিক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান। তুরস্ক এবার বাংলাদেশে ড্রোন কারখানার মাধ্যমে দক্ষিণ এশিয়ার মানচিত্র পাল্টে দিতে ইচ্ছা পোষণ করেছে। যে ঘোষণাটি শোনার সাথে সাথে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। স্যালুট। এবার বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার হাত রেখেছেন এরদোয়ানের হাতে। এরদোয়ানকে নিশ্চয়ই আপনারা খুব ভালো করেই চেনেন। যারা চেনেন না তাদের জন্য বলছি, তিনি হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান। এবার তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে হতে যাচ্ছে সামরিক ড্রোন কারখানা। ইয়েস ভিউয়ার্স, এই খবরটি হতে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত খবর এবং সবচেয়ে সেরা খবর। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। কিভাবে এই ড্রোন কারখানা তৈরি হবে এবং কোথায় হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে ডেইলি স্টার। এই মুহূর্তে আপনারা আমার পাশে ডেইলি স্টার নিউজের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে ডেইলি স্টার এই খবরের শিরোনাম করেছে, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। মূল খবরে বলা হচ্ছে, তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করব বাংলাদেশ। জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় বিমান ঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল। মীর শাহে আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতি করার কাজ চলছে। এছাড়া উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন বিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, পাকিস্তানের আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি বেশ পুরনো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিমানবন্দরটির উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক কারণে প্রকল্পটি আর এগোয়নি। তো ভিউয়ার্স, এবার কিন্তু আর এই রাজনৈতিক কারণে বগুড়া বিমানবন্দরের কাজ বন্ধ থাকছে না। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর বগুড়া বিমানবন্দর আধুনিকায়নের কাজটি আরও গতি পেয়েছে। পাশাপাশি এই বিমানবন্দরের পাশেই তৈরি করা হবে আধুনিক সামরিক ড্রোন কারখানা। এটা হবে
তুরস্কর সঙ্গে যৌথ উদ্যোগে। আপনারা নিশ্চয়ই জানেন সামরিক দিক থেকে তুরস্ক এই মুহূর্তে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশ। তারা উন্নত মানের ড্রোন তৈরি থেকে শুরু করে আধুনিক যুদ্ধে যা যা প্রয়োজন সবকিছুই তারা তৈরি করতে পারে। তো বাংলাদেশ সামরিক খাতে আস্তে আস্তে তাদের শক্তি বাড়াচ্ছে এবং এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আমরা আশা করি এটা সত্যি সত্যি বাস্তবায়ন হতে চলেছে। যেটা বাস্তবায়ন হবে না সেটা কিন্তু মহান জাতীয় সংসদে আলোচনা হয় না, যেটা বাস্তবায়ন হবে সেটারই কিন্তু আলোচনা হয়। তো বগুড়ার মতো একটি জায়গা, ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে বগুড়া। উত্তরাঞ্চলের আপনার প্রবেশদ্বার বলি বা উত্তরাঞ্চলের রাজধানী বলি, এটা কিন্তু বগুড়াকে বলা হয়ে থাকে। সো সেই বগুড়ায় যখন সামরিক ড্রোন কারখানা হবে, এটা আমাদের জন্য অবশ্যই বাংলাদেশের সামরিক শক্তিকে আরো বড় একটা উচ্চতায় নিয়ে যাবে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত বাংলাদেশের সামরিক শক্তি, এছাড়া বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সবকিছু মিলিয়ে তিনি একের পর এক যে পদক্ষেপ নিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপ এক কথায় দুর্দান্ত হচ্ছে, দারুণ হচ্ছে। এখনো পর্যন্ত তার কাজের প্রশংসা সবাই করতেছে, বিকজ ভালো কাজের প্রশংসা সবসময় হবে। এবারের এই সামরিক ড্রোন কারখানার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক উচ্চতায় পৌঁছাবে বলে অন্তত আমার মনে হচ্ছে। আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, সেটা হলো অবশেষে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বগুড়াতে বাংলাদেশের যে বিমান বাহিনীর একটা ঘাঁটি আছে বগুড়াতে, তো সেখানে তারা একটা ড্রোন কারখানা বানাবে। তো এই ড্রোন কারখানা বানাবে কি, যদি চীনের সাহায্যে বানাইতো তাহলে মানে এতটা আগ্রহ করে ভিডিওটা আমি করতাম না, কারণ চীনের একটা বাটপার, বুঝছেন, সিরিয়াস আমি বলতেছি, চীন একটা বাটপার, চীনের কবলে পড়ছে, যে কিটা চীনের কবলে পড়ছে, বুঝছেন, তার অবস্থা খারাপ হয়ে গেছে। যেমন দেখেন ওই যে ভেনিজুয়েলার অবস্থা, চীনের সব টেকনোলজি, চীনের সব বাল সাবাল, চীন এত বছর তাদের তেল নিয়ে চীন এত উন্নত হইলো। চীনের যে যত তেল, চীনের কিন্তু তেল নাই, চীনের সব কিছু থাকলেও এত রেয়ার আর্থ মিনারেল আবি যাবি কী বলে আছে চীনে, সব কিছু থাকলেও চীনের আল্লাহ পাক একটা জিনিস দেয়নি, নিলে তেল। তো এই তেলের কারণে চীন এলো হাহাকার। তো যার ফলে ভেনিজুয়েলা দিয়ে এতদিন তেল আনতো, আর ভেনিজুয়েলা কম পয়সায় ওই ব্ল্যাক মার্কেটে তারা তেল বিক্রি করতো এবং বিনিময়ে তার কাছ থেকে কিছু টেকনোলজি নিত, ওই যে তার দেশকে বাঁচানোর জন্য বিভিন্ন মালটাল ইত্যাদি। কিন্তু দেখা গেল আমেরিকা তাই 2-3 ঘন্টার ভিতরে ভেনিজুয়েলা তাবা করে দিয়ে তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই হোক, তারা তো তুলে লয়ে গেল, ওই যে মাদুরিকে বললাম। তো যার এক্ষেত্রে মানে একটা জিনিস যদি আপনারা ভেবে দেখেন, তাহলে কিন্তু চীন কিন্তু কোনো কাজই আসেনি, চীন কোনো কাজই আসেনি। তো যাই হোক, তো চীন যদি বাংলাদেশে সেই ড্রোন কারখানা করতো তো অতটা আগ্রহী আমি হইতাম না। কিন্তু মজার ব্যাপার হলো ঘটনা ঘটেছিল তুরস্ক। তো আপনারা জানেন তুরস্কের যে TB2 না কি যেন একটা ড্রোন আছে, এটা কিন্তু ভেরি খাতারনাক ড্রোন। তো এখন ওই ড্রোনের রাজ্যে সারা পৃথিবীতে যে কয়টা দেশ ড্রোন বানায়, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ওয়ার জোনে যে ড্রোনগুলো ইউজড হয়, তাদের মধ্যে এই তুরস্ক কিন্তু প্রথম 10টা দেশের মধ্যে আছে, বুঝছেন। তো তুরস্কের যে ড্রোন এরকম খাতারনাক। তো শুনছি ভারতের সাথে যে সিন্দুর অপারেশন হলো না, ওই যে পাকিস্তানে, শুনছিলাম যে পাকিস্তানে বলে ড্রোন দিয়ে তুরস্ককে সাহায্য করছিল। পরে এই তুরস্কের ড্রোনের কাছে পাকিস্তানি বিমান বাহিনী অনেকটা অসহায় হয়ে গেছিল, বুঝছেন। তুরস্কের ড্রোন যখন একের পর এক পাকিস্তানে আসা শুরু করলো এবং ওইখান থেকে ধোঁয়া বাড়তে শুরু করলো ভারতে, শুনলাম পত্রপত্রিকায় দেখছি, সত্য মিথ্যা আমি জানি না। ভারতের যারা নাগরিক আমার ভিডিওটা দেখছেন বাংলা ভাষাভাষী, তারা কমেন্ট করে জানেন সিরিয়াস আপনারা কি তুরস্কের এই ড্রোনের আতঙ্কে কি আপনারা যুদ্ধ বন্ধ করছিলেন কিনা, যদি পারেন একটু কমেন্ট করে জানেন। তো শুনলাম সেখানে বলে মানে খুব কঠিন অবস্থায় সেই তুরস্কের ড্রোন ব্যবহার হয়েছিল, যার ফলে ভারত বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় তাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য। তো যাই হোক, সেই তুরস্ক এখন কি করছে, বাংলাদেশে একটা ড্রোন কারখানা বানাবে, তাও আবার বাংলাদেশের বগুড়া জেলাতে। তো নিউজটা আমি প্রথম আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে বলছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ওই যে মাঝখানে এটি হলো মীর শাহে আলম। তো উনি শত সাংবাদিকদের সামনে বলছেন, যেহেতু বলতেছে তো নিশ্চয়ই সে মিথ্যা কথা বলছে না। দেখেন উনি কি লিখেছেন, পত্রিকা থেকে লিখেছে, এটা হলো BBC নিউজ থেকে নেওয়া। আপনারা আবার মনে করবেন কোন জায়গায় নিউজ আমি পড়ে শুনাইতেছি, ভালো করে দেখেন, BBC বাংলা থেকে নেওয়া। দেখেন উনি কি করছে, পড়ে শোনাই আমি, এখান থেকে পড়ে শোনায়। তুরস্কের সহায়তায় বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্নের উত্তরে বলেছেন, বগুড়া তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন নির্মাণ কারখানা হবে। জানিয়ে তিনি বলেন, ড্রোনের কারখানা স্থাপন করা হবে বগুড়া নির্মাণাধীন বিমান ঘাঁটির পাশে। আমেরিকা, ইসরায়েল এরকম পরাক্রমশালী দুইটা রাষ্ট্র, তাদের কি নাই ভাই, কি নাই। তারপরে দেখেন ইরানকে কাবু করতে পারতেছে না। যদি এরকম ড্রোন আসে, আর ড্রোন তো যখন আসে তখন একটা দুইটা তো আসে না ভাই, যখন নাকি ক্ষেপণাস্ত্র মারে, মিসাইল টিসাইল মারে, তখন একটা দুইটা আসে, কিন্তু ড্রোন তো আসে ভাই ঝাঁকে। তো এই ঝাঁকে ড্রোন আপনি কেমনে মারবেন? 2টা 4টা 8টা 10টা 20টা 50টা ফালাবেন, কিন্তু 100টা ড্রোন যদি একসাথে আসে তাহলে কেমনে সম্ভব? 50টা ফালাইলে তো 50টা থেকে যাবো, তখন এই 50টা যদি হুড়বুড় করে কোনো জাহাজে গিয়ে পড়ে তাহলে তো অনেক ক্ষতি করবে। তো এইসব নানান কারণে কিন্তু এই ইরানের সাথে যুদ্ধের এই ব্যালেন্সটা এখন চলতেছে, বুঝছেন, যেটা আমরা বুঝি। তো এখন খেয়াল করেন, বাংলাদেশে যদি এই ধরনের ড্রোন কারখানা হয়, তো নিঃসন্দেহে বাংলাদেশ এই যে ট্যাঙ্ক, কামান, বন্দুক যা কিছু আছে, এগুলো যতটা না কাজে আসবে দেশের রক্ষার জন্য, তার চেয়ে বেশি
কাজে আসবে হলো ড্রোন, তার চেয়ে সবচেয়ে বড় কাজে আসবে হলো ড্রোন। এক কথা চিন্তা করে দেন, কয়েকটা উদাহরণ আমি দিই। ড্রোন অল্প পয়সা ড্রোন বানাতে পারবেন। বাংলাদেশে এক একটা ট্যাঙ্ক কিন্তু প্রায় $1 মিলিয়ন উপরে খরচ হয়েছে। বাংলাদেশে যে ট্যাঙ্কগুলো আছে এগুলো এক একটা ভ্যালু প্রায় $1 মিলিয়ন প্লাস। এই $1 মিলিয়ন দিয়ে এক একটা ড্রোন যদি $5,000 করে হয়, এবার $1 মিলিয়ন $5,000 দিয়ে ভাগ দিয়ে দেখেন তো কতগুলো ড্রোন বানানো যায়, কতগুলো ড্রোন বানানো যায়। আরও মজার ব্যাপার হলো একটা ড্রোন দিয়ে $multi million একটা ট্যাঙ্ক বা ফাইটার জেট কিন্তু উড়িয়ে দেওয়া যায় একটা ড্রোন দিয়ে। একটা ড্রোনের দাম $5,000, একটা $multi-million ট্যাঙ্কের দাম হলো $1 মিলিয়ন উপরে। এই হলো ড্রোন। তারপর দেখেন ড্রোনে কিন্তু খুব একটা ক্যাজুয়ালিটি বলে কিছুই নেই, কারণ হলো আনম্যান্ড ভেহিকল, তাই না? তো এটা তো উড়ে এলো রিমোটের সাহায্যে, তো যার ফলে এটার ভিতরে মানুষজন নাই, যে কোনো জায়গায় যেখানে খুশি সেখানে গিয়ে এটা হিট করতে পারে। আপনারা দেখছেন না ইউক্রেনের ড্রোনগুলো কীভাবে ওই যে পুতিনের বাড়ির আশেপাশে গিয়ে হামলা চালাইতেছে, দেখছেন তো আপনার পত্রপত্রিকাতে। তো এখন এই হলো ড্রোন। এখন বাংলাদেশে যদি ড্রোন বানায়, আর একটা ড্রোনের রেঞ্জও তো প্রায় ভালোই, প্রায় 200, 500, 1000 কিলোমিটার পর্যন্ত, বুঝছেন? তো এই রেঞ্জের যদি ড্রোন বাংলাদেশ বানায় তুরস্কের সহযোগিতা, তাহলে তো এটা পুরো নয়াদিল্লি 500 কিলোমিটার যদি হয় তাহলে নয়াদিল্লির কাছাকাছি পৌঁছে যাবে আমার ধারণা। আর যদি 500 থেকে 1000 কিলোমিটার রেঞ্জের কোনো ড্রোন বাংলাদেশ বানাতে পারে তাহলে তো নয়াদিল্লির কাছাকাছি পৌঁছে যাবো, তার মানে নরেন্দ্র মোদীর বাড়ির কাছে পৌঁছে যাবো। তো এখন যদি 2-4টা ড্রোন যদি বাংলাদেশি ড্রোন যদি নরেন্দ্র মোদীর বাড়ির আশেপাশে তো ঘোরাঘুরি করে, তাহলে দিল্লি যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে আসে বা যুদ্ধ বর্ণ কোনো কিছু যে কোনো কনফ্লিক্টের সিদ্ধান্ত নিতে আসলে ভাই 10 বার ভাববে তো ভাই, 10 বার ভাববে, কারণ যুদ্ধ তো একতরফা হবে না, যেহেতু বাংলাদেশের ড্রোন নয়াদিল্লির আকাশে পৌঁছে গেছে। তো কাজেই এই ধরনের সিচুয়েশনে সবাই কি হয়, ভেবেচিন্তে কথা বলে। বিপরীত পক্ষের বিরুদ্ধে কথা বলতে চাইলে অনেক ভেবেচিন্তে কথা বলে। যেমন দেখেন ইরানের সাথে যে পশ্চিমা দেশের লড়াইটা লাগছে, কি এক অবস্থা, যুদ্ধ লাগে, বন্ধ হয়, এই হয় সেই হয়। আজকে যদি ইরানের সেই প্রোটেকশন ক্ষমতা না থাকতো তাহলে তো একেবারে হাসরের ময়দান বানায় ফেলে ইরানকে। এতদিনে হাসরের ময়দান বানায় ফেলতো না, কিন্তু তারপর তো হাসরের ময়দান হয়নি। এই ড্রোনের কারণে বড় বাচ্চা বেঁচে গেছে। আল্লাহ ইরানকে বাঁচিয়ে দিয়েছে 1 কিলো ড্রোন দিয়া, আর দ্বিতীয় হলো হুরমুজ দিয়া, বুঝছেন? 1 কিলো ড্রোন, দ্বিতীয় হলো হুরমুজ। এখন বাংলাদেশের কাছে হুরমুজ নাই, তাতে কি হয়েছে? কিন্তু বাংলাদেশের কাছে তো ড্রোন আছে। এই যে তুরস্কের যে টেকনোলজি TB2 যে ড্রোন আছে, এই ড্রোন যদি সত্যি বাংলাদেশ পায় এবং যদি বাংলাদেশে বানায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ফিউচার চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের ফিউচার, বিশেষ করে ডিফেন্সের যে ফিউচার বাংলাদেশের, এটা টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই ধরনের ড্রোন বানালে শুধু যে তুরস্কর লোকরা এসে বাংলাদেশের ড্রোন বানাবে কলকারখানা ফ্যাক্টরিতে, তা তো না, আমাদের ছেলেমেয়েরাও সেখানে পাশাপাশি কাজ করবে, এগুলো শেখার সুযোগ পাবে এবং একসময় তারাও স্বনির্ভর হবে এবং নিজেরা অর্থাৎ আমরা নিজেরা ড্রোন বানাতে পারবো। আমিরে জামাতের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরল আয়োজন, নজিরবিহীন আয়োজন, এরকম আয়োজনের কোন এক্সাম্পল বাংলাদেশের রাজনীতিতে অতীতে দেখা যায় না। এটা বিরোধী দলীয় নেতার প্রতি সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর একটা সম্মান। দর্শক, এটা অ্যাট দি সেম টাইম জামাত ইসলামীকে খুশি করতে একটা চেষ্টা বিএনপির, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে, বুমেরাং হবে। জিনিসটা ভালো, কিন্তু বিএনপির উদ্দেশ্য ভালো না। কিন্তু যতটুকু ভালো ততটুকু আমরা প্রশংসা করছি। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নিজে তারেক রহমানের প্রতি, ডাক্তার শফিকুর রহমানের প্রতি আলাদা একটা রেসপেক্ট দেখাচ্ছেন। যেমন দেখলে হাসি দিয়ে কথা বলা এবং এত ঘনিষ্ঠভাবে ইন্টারাকশন করা, যাতে সরকারি দল বিরোধী দল এটা মনেই হয় না, একদম ক্লোজ। এবং প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যে ডাক্তার শফিকুর রহমান এলাকার উন্নয়নের দেখভাল করতে হবে আপনাকে, এবং এটা আপনি সমন্বয় করবেন, বৈঠক করবেন, তার কাছে যাবেন সময় নিয়ে, ঢাকা উত্তরের প্রশাসকে নিয়ে যাবেন, তার এলাকায় উন্নয়নের জোয়ার বতে যা লাগবে, তার নিজের মতো করে কাজ করতে যত বাজেট যা লাগবে সব আমি বিশেষ বিবেচনা দিব। এটা ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ এবং সেই নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পালন করেছেন। তো এটা ডেফিনেটলি একটা সম্মান, এবং এতটাই সম্মান যে বাংলাদেশে অতীতে অনেক সরকার প্রধান এবং বিরোধী দল আমরা দেখেছি, কিন্তু বিরোধী দল নেতার প্রতি এই সম্মান কোন সরকার প্রধান দেখিয়েছেন এরকম কোনো নজির নেই। তবে ভেরি সিম্পল যে এখানে হয়তো প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধী দলের নেতার কাছে মন্ত্রী গেল অথবা উন্নয়ন সমন্বয় করলো, কি আর এমন উন্নয়ন করবে? ঢাকা 15 আসরে কি এমন ঘটাবে? ওটা হয়তো অন্য 10 জন এমপির জন্য যা বরাদ্দ সরকার দলের, সেরকমই হবে, আলাদা তো কিছু না। বা তারেক রহমান নিজেও তো ঢাকা 17 আসনের এমপি, তার মতো ওইসব জায়গায় যেরকম হবে হয়তো এরকমই, আলাদা কিছু না, এটা আহামরি কিছু না। ঢাকার শহরে একজন এমপির জন্য আহামরি কি আর করার আছে? তিনি তো আর ঢাকা 15 আসনকে আলাদা করে একদম সিঙ্গাপুর বানিয়ে দেবেন না। ওভারঅল তো এটা বৃহত্তর ঢাকার একটা অংশ। এই জন্য টাকা পয়সা বা অর্থ এগুলো বড় বিষয় না, যে একদম আহামরি কোনো একটা উন্নয়ন হয়ে যাবে, প্রধানমন্ত্রী দেখভাল করেছেন এই কারণে ঢাকা 15 সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু এই যে নির্দেশটা মন্ত্রীকে পাঠানো, যে বিরোধী দলের নেতার কাছে যান এবং বিরোধী দলের নেতার সম্মানে আলাদা বৈঠকের আয়োজন করা, তাকে নিয়ে তাকে মাঝখানে বসিয়ে যে উন্নয়নের জন্য কি লাগবে বলেন, প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছে, আমি মন্ত্রী, এরকম দৃশ্য বাংলাদেশে কখনো ঘটেনি। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। কিন্তু এটা দ্বারা বিএনপি অর্জন করতে চায় কি? ডেফিনেটলি আপনারা জানেন যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করছে না, গণভোটের রায় কার্যত অস্বীকার করছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিচ্ছে না, সভা আয়োজন করছে না, সরাসরি এখানে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। একই সাথে আন্তর্জাতিকভাবে তারা যথেষ্ট চাপে আছে। আওয়ামী লীগের ষড়যন্ত্র তো আছেই,
অ্যাট দি সেম টাইম ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে ভারত এবং ইসরায়েল যৌথ ষড়যন্ত্র করছে এবং তাদের অর্থায়নে নানান জায়গায় অলরেডি অনেক কথিত জঙ্গি ধরা পড়ছে। ওভারঅল ভারতের ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী অতিষ্ঠ। তো এই জায়গায় ডেফিনেটলি দর্শক বিরোধী দলের সহায়তা সরকারের জন্য দরকার টিকে থাকতে, চাপ সামাল দিতে। কারণ দেশের ভিতরে জামাত যদি আন্দোলন করে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে, আবার ভারতের ষড়যন্ত্র তো আছেই, তো সেখানে একটা অস্বস্তিকর অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, যার ফলে আন্তর্জাতিক চাপ সামাল দিতে বা 111 পন্থী বা আওয়ামী লীগের চাপ সামাল দিতে জামাতকে এখানে আস্থায় নেওয়া দরকার। তো এই জন্য জামাত যাতে আন্দোলন না করে, বিএনপিকে যাতে ব্লাঙ্ক চেক দেয়, সেজন্য আমির জামাতকে খুশি করার চেষ্টা, তার আসন নিয়ে এত গুরুত্ব দেওয়া। যে জন্যই দেখ এই জিনিসটা পজিটিভ। অবশ্যই প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য ছাড়া রাজনীতি কিছু হয় না। এটা ইসলামী দলও কোনো একজন নেতা কোনো একটা কাজ করলো, কোথাও গেল, দেখবেন তার একটা উদ্দেশ্য আছে, যেখানে গেলে তার তেমন লাভ নাই, সেখানে তেমন সে সর্বোচ্চ এফোর্ট দিতে চায় না। যে জায়গায় কোনো জামাত নেতা বক্তব্য দিলে তার বিশেষ অর্জন আছে, সেখানে তিনি 3-4 দিন স্টাডি করে প্রয়োজনে বক্তব্য দিবেন। আর যেখানে বক্তব্য মিডিয়া আসবে না, কোনো দাম নাই, জাস্ট কয়েকজন হয়তো শুনবে, সেখানে দেখবেন যে একটা উপস্থিত বক্তব্য দিয়ে আসে। মানুষ বা পলিটিক্যাল বিং লাভ ছাড়া ড্রিভেন হয় না। ইটস ভেরি সিম্পল। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।